ইউনেস্কোর স্বীকৃতি সত্ত্বেও অস্তিত্ব সংকটে টাঙ্গাইল শাড়ি, টিকে থাকার লড়াইয়ে কারিগররা হিমশিম খাচ্ছেন জীবিকা চালাতে। সরকারের প্রথম একনেক বৈঠক আজ, উপস্থাপন হতে পারে 17টি প্রকল্প, বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। তহবিল চাহিদা বাড়ায় বিশেষ নিলামে 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, যানবাহন কেনায় কড়াকড়ি। ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধে উস্কানি হিসেবে দেখছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী। এবং গোল শূন্য ড্র, 5 ম্যাচ হাতে রেখে টানা তৃতীয়বারের মতো ডাচ লিগের শিরোপা জিতল পিএসভি। আমন্ত্রণ বেলা 11টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি, যেখানে সুতোয় সুতোয় জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর প্রজন্মের স্মৃতি। শত বছরের এই কারুশিল্প আজও তারা মিহি বুনন ও সূক্ষ্ম নকশার জন্য বিশ্বজুড়ে খ্যাতি ধরে রেখেছে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কারিগরদের কঠিন বাস্তবতা। ইউনেস্কোর স্বীকৃতি পেলেও জীবিকা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তাঁতিরা। উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না মজুরি, সঙ্গে আধুনিক প্রযুক্তির তৈরি দেশি বিদেশি শাড়ির প্রতিযোগিতা। সব মিলিয়ে সংকটে পড়েছে শতাব্দী প্রাচীন এই শিল্প। তবুও চাহিদা এখনো আছে দেশ বিদেশে। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যের কারিগরদের টিকে থাকার লড়াইয়ের গল্প শুনবো জাগরেক্স রিপোর্টে। শাড়িটা কিন্তু আমি একদম অলমোস্ট ছোটবেলা থেকে পরি। আমার পারিবারিক একটা সংস্কৃতি বলা যায়। মা, খালা, নানি, ফুপু, চাচি আমরা সবাই শাড়ির খুব ফ্যান। এই তাঁতের শব্দ, সুতোর বুনন, দক্ষ হাতের কারুকাজে তৈরি এটি শুধু শাড়িই নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর প্রজন্মের স্মৃতি। শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে টাঙ্গাইলের শাড়ি আজও তার সূক্ষ্ম নকশা ও মিহি বুননের জন্য বিশ্বজোড়া খ্যাতি ধরে রেখেছে। শাড়ির প্রতিটি ভাঁজে আর সুতোয় জড়িয়ে আছে ধৈর্য, দক্ষতা আর জীবিকার সংগ্রাম। কিন্তু এই নীরব শিল্পের আড়ালে লুকিয়ে আছে কারিগরদের অদৃশ্য সংগ্রাম। ইউনেস্কোর স্বীকৃত সত্ত্বেও টাঙ্গাইল শাড়ির কারিগররা হিমশিম খাচ্ছেন জীবিকা চালাতে। তারা বলছেন, উচ্চমূল্যের বাজারে শাড়ি তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়ছে না তাদের মজুরি। কিন্তু এই কাজে তো যে মজুরি, যে এটাতে আমাদের তো সংসার ভালোভাবে চলে না। কারণ একটা শাড়ি বোনাইতে যদি আপনি 2 দিন লাগে, একটা শাড়ির মূল্য মজুরি আমাদের 700 টাকা। 700 টাকা 2 দিন লাগলে 3-4 জন আমাদের ফ্যামিলিতে লোক, 3-4 জন টানটন, তাহলে আমরা কীভাবে ই করে চলবো? ইন্ডিয়ান, চায়না, পাকিস্তানি কাপড়ের চাপে আমাদের কাপড়ের দাম, যেমন বাংলাদেশের সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু কাপড়ের দাম কিন্তু কমছে, আমাদের টাঙ্গাইল শাড়ির দাম। সেই সঙ্গে আধুনিক উপায়ে তৈরি দেশি বিদেশি শাড়ির মুখোমুখি হচ্ছেন তারা। সব মিলিয়ে স্বয়ংক্রিয় প্রযুক্তি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক কারণে শতাব্দী প্রাচীন এই শিল্প এখন চাপের মুখে। অনেকেই বাধ্য হচ্ছেন এই পেশা ছেড়ে দিতে। কাপড়ের দাম কমে গেছে, আমি মজুরি কোত্থেকে দিব? মজুরি দিতে না পারাতে হয়েছে কি, তারা অন্য পেশা চলে গেছে। উৎপাদনই কমে গেছে, উৎপাদনই নেই। তাহলে আমি যদি কাপড়ই বানাইতে না পারি আর বাজারে যদি সঠিকভাবে বাজারজাত করতে না পারি, দুইটার গ্যাপ হয়ে যাচ্ছে অনেক। অনেকে মনে করেন যে যারা অন্যান্য কাজ করতে পারে তারা দেশের বাইরে চলে গেছে, কেউ অটো, কেউ সিএনজি এগুলা চালিয়ে বন্য কাজ করতেছে, রাজের এগুলা করতেছে। তবে আসার কথা হচ্ছে, বাংলাদেশ এবং ভারতে এখনও টাঙ্গাইল শাড়ির বিশেষ চাহিদা রয়েছে। সাধারণ গ্রাহক থেকে শুরু করে তারকা কিংবা রাজনীতিবিদ, সকলের পছন্দের তালিকায় আছে টাঙ্গাইল শাড়ি। শাড়িটা কিন্তু আমি একদম অলমোস্ট ছোটবেলা থেকে পরি। আমার পারিবারিক একটা সংস্কৃতি বলা যায়। মা, খালা, নানি, ফুপু, চাচি আমরা সবাই শাড়ির খুব ফ্যান। মানে শাড়ি কিনেছি, একটা নতুন শাড়ি গিফট পেয়েছি বা শাড়ি কিনেছি, এটা আমাদের জন্য একটা ইভেন্ট। হ্যাঁ, সব সময়। আর যদি আরও পার্টিকুলার করে জিজ্ঞাসা করেন যে টাঙ্গাইল শাড়ি কেন, প্রথম কথা হচ্ছে এটা আমার নিজের দেশের। এটার ডিজাইন, রং, সব কিছু এত অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, এত ভালো লাগে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতের নিপুণতায় বোনা এই শাড়ি শুধু পোশাক নয়, এটি এক সাংস্কৃতিক উত্তরাধিকার, এক গভীর পরিচয়ের প্রতীক।
তবুও প্রশ্ন থেকে যায়, এই পেশা আর টাঙ্গাইল শাড়ির বুনন ঐতিহ্য কি ধরে রাখতে পারবেন কারিগররা? নিউজ ডেস্ক, জাগো নিউজ। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠক বসছে আজ সোমবার সকাল 10:30টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে বৈঠকে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টি প্রকল্পই উপস্থাপন হতে পারে, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প বৈঠকে উপস্থাপন করা হবে। এই প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 13,161 কোটি টাকা। বৈঠকে নদী, পানি ও জলবায়ু অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়ন গুরুত্ব পেলেও বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশনা হিসেবে দেখা হবে। তবে প্রকল্পগুলো বাস্তবায়নে স্বচ্ছতা এবং সঠিক তদারকির প্রয়োজন রয়েছে। সরকারের তহবিল চাহিদা বাড়ায় চলতি মাসে আবারও বিশেষ নিলামের মাধ্যমে 5,000 কোটি টাকা ধার নেওয়া হবে। আগামী 8 এপ্রিল 91 দিন মেয়াদী ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি মাসে বিশেষ নিলামের মাধ্যমে মোট 10,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের অর্থের চাহিদা বাড়ায় ব্যাংক খাত থেকে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। সরকারের রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রার তুলনার ঘাটতি রয়েছে। একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের অর্থের প্রয়োজন বাড়ছে। এ অবস্থায় ব্যাংক খাতই সরকারের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে। বর্তমানে ব্যাংক খাতে তারল্যের প্রবাহ বেশি রয়েছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। ফলে ব্যাংকিং ব্যবস্থায় টাকার পরিমাণ আরও বেড়েছে। সাধারণত প্রতি সপ্তাহে রোববার নিয়মিত ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত ক্যালেন্ডারের বাইরে গিয়ে বিশেষ নিলাম আয়োজনের অর্থ হলো সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। ফ্যামিলি কার্ড সহ সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের কারণেও কোষাগারে অর্থের চাহিদা বেড়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে একাধিক খাতে ব্যয় কমানো ও স্থগিতের নির্দেশনা দিয়ে রোববার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের যানবাহন কেনায় বরাদ্দ করা অর্থ ব্যয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, আপ্যায়ন ব্যয়ে অব্যয়িত অর্থের সর্বোচ্চ 50% এবং মন্ত্রণালয়ে বা দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণে সর্বোচ্চ 50% ব্যয় করা যাবে। তবে সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এই সীমাবদ্ধতার বাইরে থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এসব খাতে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ 70% ব্যয় করা যাবে। এর বেশি ব্যয় করলে অতিরিক্ত অর্থ ভবিষ্যতে দাবি করা যাবে না। সেমিনার ও কনফারেন্স ব্যয়ের সর্বোচ্চ 80% পর্যন্ত ব্যয়ের সুযোগ রাখা হলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানের আপ্যায়ন ব্যয় 50%-এর মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে। এছাড়া ভবন নির্মাণ খাতে ব্যয় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়েও। কিশোরগঞ্জের করিমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। মাছ ধরার জন্য নদী ইজারা নেয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু তোলায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি অন্তত 20,000 মানুষের বসতি হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার বালিখোলা ফেরিঘাট সংলগ্ন সুতারপাড়া গ্রামের সামনে ধনু নদীতে মাসের পর মাস ধরে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রতিদিন শত শত নৌকায় করে নদী থেকে বালু তুলে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে নদী ইজারা নেয়ার সুযোগকে কাজে লাগিয়ে
একটি প্রভাবশালী মহল মাছ ধরার পাশাপাশি অন্তত 5টি ড্রেজার বসিয়ে প্রতিদিন ব্যাপক পরিমাণ বালু উত্তোলন করছে। ফলে সুতারপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে এবং ফসলি জমিতে বড় গর্ত সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা শেষে নদী তীরের জমিতে তারা আলু, ভুট্টা ও মরিচ সহ বিভিন্ন ফসল চাষ করতেন, কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে এসব জমি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। 50 একর জমি আমরা ভাঙে নিছি। এরপরে এটা যারা বাংলা কুদ আছে, এরা খুব শক্তিশালী মানুষ, এরা সাথে কেউই পারে না। এরা আমরা বাধা দিলে আমরা বালিয়ারা কাটতে এলাম। মাছ ধরার সাথে সাথে এরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে প্রায় 10-12 বছর যাব। এরা যারা নদী শাসন করে এরাই বালু উত্তোলন করতেছে অবৈধভাবে। এদের মধ্যে 1 নম্বর হলো দিলওয়ার, 2 নম্বর নিবন্ধচন্দ্র বর্মন, 3 নম্বরে শরীফ, 4 নম্বরে কাবিরুল, 5 নম্বরে জাকিরুল, 6 নম্বরে সাদ্দাম, 7 নম্বরে হোসেন, 8 নম্বরে রইসুদ্দিন ভুইয়া। এরা বিএনপির লোক, এরা বিএনপির ক্ষমতা আছে। এরা এই গ্রামে প্রায় 20,000 মানুষ। এই 20,000 মানুষে বসবাস করার মতো তার মতন বাউল। এই নদী প্রায় 5 কিলোমিটার দূরে নদী ছিল। নদী অঙ্ক আয় হচ্ছে 1 কিলোমিটার দূর লইছে আয় হচ্ছে গ্রামের কাছে। নদীর যে স্বাভাবিক প্রবাহ বা নদীর যে পরিবেশগত যে বিষয়গুলো সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই শর্তগুলো কিন্তু জুড়ে দেওয়া হয়েছে এবং একই সাথে পরিবেশের রক্ষার জন্য কিন্তু সামাজিক বনায়ন এবং অন্যান্য বিষয়গুলো দেখভাল করার জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকিকে যুদ্ধাপরাধে উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে ইরান। রোববার ডোনাল্ড ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রের হামলার হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে দেশটি নরকের মধ্যে বসবাস করবে। এরপর ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা করে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা একে বিপজ্জনক খেলা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ট্রাম্পের এই মন্তব্য বেসামরিক মানুষের ক্ষতি করবে এবং যুদ্ধাপরাধে উস্কানি হিসেবে বিবেচিত। ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের 2টি C-130 যুদ্ধবিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করেছে। এটি এমন সময় বলা হয় যখন ট্রাম্প নিশ্চিত করেন যে ইরানে একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। রোববার দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা নতুন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। হোয়াইট হাউসের কাছে রোববার ভোরের দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে মার্কিন সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরে ওয়াশিংটন ডিসির লাফাইট পার্কের আশপাশের এলাকায় গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান এবং প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত পার্ক ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালান। সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সন্দেহজনকে খুঁজে পাওয়া যায়নি এবং কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থাটি এবং এর সহযোগীরা একটি গাড়ি এবং সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন,
তদন্তের কারণে কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি বিবিসিকে নিশ্চিত করেছে যে তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। টানা তৃতীয়বারের মতো ডাচ লিগ এরিডিভিসির চ্যাম্পিয়ন হয়েছে পিএসভি আইন্ডহোভেন। রোববার শিরোপার দৌড়ে পয়েন্টস টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনোর্ড ম্যাচ ড্র করেছে ভোলেন্ডামের বিপক্ষে তাদেরই মাঠে, আর তাতেই শিরোপা নিশ্চিত হয় পিএসভির। গোলশূন্য ড্রয়ের ফলে ফেইনোর্ড 29 ম্যাচে পয়েন্ট দাঁড়ায় 54। একদিন আগে এফসি উট্রেখটের বিপক্ষে 4-3 গোলে জিতে 71 পয়েন্টে পৌঁছে পিএসভি। ফলে 5 ম্যাচ বাকি থাকতেই 17 পয়েন্টের অপ্রতিদ্বন্দ্বী লিড পায় তারা। এই জয়ের পর আইন্ডহোভেন শহরে উল্লাস ও উদযাপন শুরু হয়ে যায় তাৎক্ষণিক। সমর্থকরা অপেক্ষায় ছিলেন ফেইনোর্ডের হোঁচট খাওয়ার। গোল ব্যবধানেও পিএসভি অনেক এগিয়ে ছিল ফেইনোর্ডের চেয়ে, যা শিরোপা জয়ের পথ আরও সহজ করে দেয়। ক্লাব ইতিহাসে এটি তৃতীয়বারের মতো টানা 3 শিরোপার জয়। আগামী মৌসুমে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে পিএসভি। রানার আপ দলও সরাসরি গ্রুপ পর্বে এবং তৃতীয় স্থানের দল খেলবে বাছাই পর্বে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইউনেস্কোর স্বীকৃতি সত্ত্বেও অস্তিত্ব সংকটে টাঙ্গাইল শাড়ি, টিকে থাকার লড়াইয়ে কারিগররা হিমশিম খাচ্ছেন জীবিকা চালাতে। সরকারের প্রথম একনেক বৈঠক আজ, উপস্থাপন হতে পারে 17টি প্রকল্প, বাধা যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। তহবিল চাহিদা বাড়ায়, বিশেষ নিলামে 14,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। সরকারি খরচে বিদেশে ভ্রমণ বন্ধ, যানবাহন কেনায় কড়াকড়ি। ট্রাম্পের হুমকিকে যুদ্ধাপরাধে উস্কানি হিসেবে দেখছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী। এবং গোল শূন্য ড্র, 5 ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ডাচ লিগের শিরোপা জিতল পিএসভি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।